হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করছি ক্লাস 11-এর প্রথম অধ্যায়ের এমসিকিউ সমাধানগুলো। আমি এর আগে দুটো পার্ট দিয়েছি, সেই দুটো পার্টে প্রায় 19টার মতো 18টার মতো সমাধানগুলো এমসিকিউ সমাধানগুলো করে দিয়েছিলাম। আজকে পরবর্তী কয়েকটা আমরা এমসিকিউগুলো করব। তো তোমরা এর আগের দুটো পার্ট একটু দেখে নিও, এই ভিডিওটা দেখবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ কি, আগের দুটো ভিডিওতে আমি কয়েকটা তোমাদের সূত্র বলে দিয়েছিলাম, সূত্রগুলো যদি মনে রাখো তাহলে অনেক অঙ্ক তুমি করতে পারবে। একটু তোমরা কষ্ট করে, আমার হাতের লেখা একটু খারাপ, খারাপ বলতে অনেকটাই খারাপ, তোমরা একটু কষ্ট করে হাতের লেখাটা আমার একটু বুঝে নিও, ঠিক আছে? চলো আমরা শুরু করি। অঙ্কটা কি বলেছে যে অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের একটি মিশ্রণে গ্যাস দুটির ভরের অনুপাত দেওয়া আছে, অনুসংখ্যার অনুপাত কত হবে? ভরের অনুপাতটা দেওয়া আছে, অনুসংখ্যা অনুপাত চেয়েছে। তো এটা অঙ্ক আমরা দুইভাবে করতে পারবো। তো প্রথমে আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। তো প্রথমটা কি বলেছে, ভরের অনুপাতটা দেওয়া আছে, ভরের অনুপাত দেওয়া আছে কত? ভরের অনুপাত দেওয়া আছে 1:4। আমাকে যদি অনুসংখ্যার অনুপাত যেহেতু বের করতে বলেছে, তা তোমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা যদি এই অক্সিজেন এবং নাইট্রোজেনের যেটা আণবিক ভর, সেই আণবিক ভর দিয়ে যদি ভাগ করি, তাহলে কিন্তু আমরা অনুসংখ্যার অনুপাত ডাইরেক্ট পেয়ে যাব। বোঝা গেল কথাটা? তাহলে আমরা কি করব, এটা যেহেতু অক্সিজেনের ভর, প্রথমটা কি দিয়েছে? অক্সিজেন, তাহলে অক্সিজেনের ভরটা কত? 1। তাহলে অক্সিজেনের ভরটাকে আমরা অক্সিজেনের আণবিক ভরটা দিয়ে ভাগ করব। অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেন এর পারমাণবিক ভর 16 2 32, তাহলে নিচে কি লিখবো? 32 4। এবার নাইট্রোজেন দেখো, নাইট্রোজেনের ভরটা 4, তো নাইট্রোজেনের পারমাণবিক ভরটা কত? নাইট্রোজেন বলতে ইন্টু 14 2 28, তাহলে এখানে কী লিখবো? 28। বুঝে গেল? এবার যদি তুমি কাটাকাটি করো তাহলে কি আসবে? 4 7 28, তাহলে 1/32:1/7। এই যে অনুপাতটা যেটা আসছে, ঠিক আছে, এই অনুপাতটা যেটা আসলো সেটা আসলে কিন্তু ডাইরেক্ট অনুসংখ্যার অনুপাত। তাহলে এটাকে যদি আমরা করি, কোনাকুনি গুণ করি, তাহলে 7:32, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের অপশান সিতে আছে। তাহলে এভাবে করতে পারি একটা প্রসেস। আরেকটা প্রসেস তোমাদের দেখাচ্ছি। এখানে সেকেন্ড প্রসেসটা তোমাদের দেখাচ্ছি, এভাবে করতে পারো। আমি কি করছি, এই যে ভরটা, অক্সিজেনের ভরটাকে আমরা ধরে নিলাম, অক্সিজেনের ভরটাকে আমি ধরে নিলাম 1x। এই তো আমি শর্টে করছি, হ্যাঁ, তোমরা একটু বুঝে নিও। আর নাইট্রোজেনের ভরটা ধরছি 4x, এর 1x, এর হচ্ছে 4x ধরলাম। এবার আমরা জানি, দেখো উপরে একটা সূত্র দিয়েছি, তাহলে দেখো এই সূত্র থেকে কি আসছে, যে কোনো একটা বস্তুর, কোনো একটা পরমাণুর যেটা আণবিক ওজন হবে, সেই আণবিক ওজনের মধ্যেই অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে, তাই না? তাহলে এখানে অক্সিজেন দিয়েছে, তাহলে অক্সিজেনের যে আণবিক ভর, সেই অক্সিজেনের আণবিক ভরের মধ্যেই কি অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। তাহলে আমরা লিখতে পারবো যে অক্সিজেনের আণবিক ভরটা কত? 32। তাহলে 32 গ্রাম অক্সিজেনে কতগুলো অণু থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক। অ্যাভোগাড্রো সংখ্যক বলতে আমরা এটা অ্যাভোগাড্রো নাম্বার লিখতে পারি সংক্ষেপে, বা এটাও আমরা লিখতে পারি 6.022 × 10⁻23, এটাও লিখতে পারি। তাহলে আমরা শর্টে একটু লিখলাম, একটু জায়গার অভাবের কারণে লিখতে পারো। আচ্ছা, তাহলে 1 গ্রামে তাহলে কত হবে? Na/32। বোঝা গেল? তাহলে এখানে কত গ্রাম আমি ধরেছিলাম অক্সিজেনের? 1x গ্রাম। তাহলে 1x গ্রামে অণু সংখ্যা কত হবে? Na/32 × 1x। বোঝা গেল? এরপরে নাইট্রোজেনটা বের করো। নাইট্রোজেনটা কত হবে? নাইট্রোজেনের যেটা আণবিক ভর হবে, সেই আণবিক ভরের মধ্যেও সেমভাবে নাইট্রোজেনের যেটা আণবিক ভর হবে, সেই আণবিক ভরের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। তাহলে আমরা সেমভাবে লিখব, নাইট্রোজেন হচ্ছে 28 গ্রাম। 28 গ্রাম নাইট্রোজেনের অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে 1 গ্রামে কত থাকবে? Na/28। তাহলে এখানে ভরটা কত দেওয়া আছে? 4 গ্রাম। তাহলে 4 গ্রামে কত দেওয়া থাকবে? 4 গ্রামে কত হবে? Na/28 × 4। বোঝা গেল? তাহলে আমরা কি করলাম, এটা আমরা কি পেলাম? 1x গ্রামের মধ্যে এতগুলো অণু অক্সিজেনের অণু, এবং 4x গ্রামের মধ্যে এতগুলো হচ্ছে নাইট্রোজেনের অণু। এই দুটোর অনুপাত যদি করি তাহলে কি হয়, এটা আমি মুছে দিচ্ছি একটু। তাহলে এই দুটোর যেটা অনুসংখ্যার অনুপাতটা, তাহলে আমরা কী পাবো? তাহলে আমরা এখানে লিখতে পারবো Na/32 × 1x অনুপাত Na/28 × 4x। এবার তুমি কাটাকাটি করো, x কেটে যাচ্ছে, Na কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে 1/32, এখানে পড়ে থাকছে 4 দিয়ে কাটো, 4 7 28, এখানে 7। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে 7:32। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে আমরা কত পেলাম? 7:32। তাহলে আমরা দুইভাবে অঙ্কটা করতে পারি। কিন্তু এই যে আমি আগের যে প্রসেসটা করালাম, এটা একটু মনে রাখবা, কারণ
ওটা থেকে অনেকগুলো অঙ্ক তুমি সমাধান করতে পারবা, তুমি দুটোই করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। এই অঙ্কটা কী বলেছে, 20 নম্বর অঙ্কটা কী বলেছে, একটু আমি শর্টে লিখে নিয়েছি, দেখো তোমরা স্ক্রিনে তোমরা দেখতে পাবা কোশ্চেনটা, একটু দেখে নাও। তারপরে কি প্রশ্নটা কী বলেছে যে 558.5 গ্রাম এফি এর পরমাণু সংখ্যা কত। দেখো পরমাণু সংখ্যা বের করার নিয়ম এর আগের দিন মানে এর আগের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম কী করে পরমাণু সংখ্যা বের করতে হয়। তাও আমি একবার বলে দিচ্ছি যে কী করে আমরা পরমাণু সংখ্যা বের করতে পারবো। দেখো পরমাণু সংখ্যা বের করার জন্য তোমাকে আগে অণু সংখ্যা বের করতে হবে। আর অণু সংখ্যা বের করার ফর্মুলা কি, অণু সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার মানে অ্যাভোগাড্রো সংখ্যা মানে এই যে সংখ্যাটা 6 পয়েন্ট, অ্যাভোগাড্রো নাম্বার মানে কি 6.022 ইন্টু 10⁻23। আমি এটা সংক্ষেপে লিখলাম এনে, অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, তো অণু সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। এবং এই মোল সংখ্যা তাহলে কী করে বের করব, মোল সংখ্যা বের করার ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি প্রদত্ত ভর বাই আণবিক ভর। একটু সংক্ষেপে লিখলাম প্রদত্ত ভর বাই আণবিক। পরমাণু সংখ্যা বের করতে বলেছে, তার পরমাণু সংখ্যা বের করার আগে আমরা কী বের করবো, অণু সংখ্যা। তার অণু সংখ্যা বের করবো মোল সংখ্যা ইন্টু কি অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমাকে আগে মোল সংখ্যা বের করে নিতে হবে, তাই না, এটা সূত্র লিখে নাও। তো মোল সংখ্যা বের করে নেব আগে। মোল সংখ্যা মানে হচ্ছে প্রদত্ত ভর বাই আণবিক ভর। প্রদত্ত ভর মানে যে ভরটা দেওয়া থাকে, তাহলে এই ভরটা দেওয়া আছে, তাহলে উপরে কী লিখবো 558.5, তাই না, বাই আণবিক ভর। আণবিক ভরটা কত, এই যে এফি পারমাণবিক ভরটা কত দেওয়া আছে 55.85। একটা কথা বলি যে আণবিক ভর আর পারমাণবিক ভরের মধ্যে ডিফারেন্সটা কি, এখানে দেখো এফি এর কিন্তু এটা পারমাণবিক ভর, কিন্তু এফি নিজে একটা অণু, এখানে এপি হিসাবে অণু হিসাবে আছে, সেই কারণে এর আণবিক ভরটা আর পারমাণবিক ভরটা একই হবে। বোঝা গেল, তাহলে এখানে পারমাণবিক ভরটা বা আণবিক ভরটা সেম, তাহলে আণবিক ভরের জায়গায় আমরা কী লিখলাম 55.85। এবার তুমি দশমিকটাকে উঠাতে পারো। দেখো দশমিক ওঠানোর জন্য আমরা কি করতে পারি, দেখো ছোটোবেলায় শিখেছিলাম দশমিক ওঠানোর জন্য দেখো এই দশমিকের জন্য নিচে 1 লিখতে হয়, দশমিকের পরে একটা ঘর মানে একটা শূন্য। আবার সেম এই দশমিকের জন্য 1 লিখবো, দশমিক পরে দুটো ঘর আছে মানে দুটো সংখ্যা আছে মানে দুটো জিরো লিখবো, তাহলে দশমিক কী হলো উঠে গেল। আর দেখো এই সংখ্যা সেম, কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, তাহলে কত থাকলো 10 থাকলো। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কী পেলাম 10, তাহলে মূল সংখ্যা কত পেলাম 10। এবার অণু সংখ্যা বের করতে হবে, তাহলে অণু সংখ্যা বের করার ফর্মুলা কি, অণু সংখ্যা বের করলাম, তাহলে কী লিখবো মোল সংখ্যা কত বের করলাম, মোল সংখ্যা এই যে বের হয়ে গেল 10 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা এনে। দেখো অণু সংখ্যা মানে কি মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। মোল সংখ্যা বের করে নিলাম 10 লিখলাম আর অ্যাভোগাড্রো সংখ্যা লিখলাম। বোঝা গেল, তাহলে অণু সংখ্যা বের করবো এভাবে, অণু সংখ্যা বের হলো। আচ্ছা অ্যাভোগাড্রো সংখ্যাটাকে আমি বড় করে লিখছি 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, এটা যে লিখলাম, এবার এটা হচ্ছে আমাদের দেখো অণু সংখ্যা বেরোলো, কিন্তু আমার চেয়েছে কি পরমাণু সংখ্যা চেয়েছে। তাহলে পরমাণু সংখ্যা কী করে বের করতে হয়, অণুর মধ্যে কতগুলো পরমাণু আছে, দেখো তো এফি অণুর মধ্যে কতগুলো পরমাণু আছে, একটাই তো আছে, তাহলে এখানে একটাই তো পরমাণু আছে, তাহলে 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করলে কী পাবো, এটাই তো পাবো, তাই না। তাহলে আমরা কী পেলাম, অণুর সংখ্যা বলো আর পরমাণুর সংখ্যা বলো সেম পাচ্ছি, পরমাণুর সংখ্যা সেম পেলাম, তাই না। দেখো তো অপশান, দেখো তো উত্তরের মধ্যে কোনটা, এর মধ্যে একটাও মিলছে না, তাই না। এটা তো হচ্ছে না, এটা তো হচ্ছে না, এটা আমাদের অপশানে নাই, এটা আমাদের হচ্ছে না, তার মানে এই দুটো এটার সঙ্গে এই উত্তর দুটোর মধ্যে মিলছে না, হলে এ আর সি এর সঙ্গে হতে পারে, মানে এ আর সি এর মধ্যে একটা হতে পারে। তাহলে এ আর সি এর মধ্যে দেখো 60 গ্রাম কার্বনে উপস্থিত পরমাণুর সংখ্যা, 60 গ্রাম কার্বনে উপস্থিত পরমাণুর দ্বিগুণ বলেছে। তাহলে আমি বের করে নেব আগে 60 গ্রাম কার্বনে কতগুলো পরমাণু থাকে, আগে বের করি। যদি যে পরমাণু সংখ্যাটা বেরোবে তার কি দ্বিগুণ হবে, এটা যদি দ্বিগুণ হয় তাহলে আমাদের এটা উত্তর হবে। বোঝা গেল, তাহলে দেখি, দেখো এটা তো পরমাণু সংখ্যা চেয়েছে, সেমভাবে এটা তো পরমাণু সংখ্যা বের করলাম কি না, তাহলে পরমাণু সংখ্যা যেভাবে বের করলাম এখানেও সেমভাবে বের করব। তাহলে আমি এখানে একটু ডিটেলসে দেখালাম, তো এখানে আমি শর্টে লিখছি একটু, তাহলে ডাইরেক্ট আমরা এক্ষেত্রে আগে আমরা অণু সংখ্যা বের করে নিই। অণুর সংখ্যা বের করার ফর্মুলা কি, মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে মোল সংখ্যা বের করতে গেলে কী করতে হয়, প্রদত্ত ভর বাই আণবিক ভর। তাহলে প্রদত্ত ভরটা কত 60 গ্রাম, তাহলে ডাইরেক্ট করছি আমরা 60 গ্রাম বাই আণবিক ভর। কার্বনের আণবিক ভর কত 12। দেখো কার্বন যেহেতু একটাই পরমাণু আছে, তাহলে কার্বনের আণবিক ভর যেটা হবে
পারমাণবিক ভর সেটাই হবে। তাহলে আমরা সেই কারণে আমরা পারমাণবিক ভরের জায়গায় আণবিক ভর লিখলাম 12, একই ব্যাপার, ইন্টু কি অ্যাভোগাড্রো সংখ্যা বা 6.022 ইন্টু 10⁻23, 6.022 ইন্টু 10⁻23, এটা আমাদের জানা আছে। এবার কাটাকাটি করো, 5 হলো, তাহলে 5 ইন্টু 6.022 ইন্টু 10⁻23, এটা আমাদের বেরোলো অণু সংখ্যা। পরমাণু সংখ্যা বের করবো। বলো তো একটা কার্বনের মধ্যে, এখানে কার্বন বলেছে তো একটা কার্বনের মধ্যে কতগুলো পরমাণু আছে? একটাই, তাহলে 1 দিয়ে গুণ করলে তো এটাই আসবে, তাই না? তাহলে আমাদের কার্বন পরমাণুর সংখ্যা কত আসবে? পরমাণুর সংখ্যা এটাই আসবে। তাহলে দেখো, ভালো করে দেখো, এটার কিন্তু দ্বিগুণ হচ্ছে এটা, তাই না? 5 ডবল করলে কত হচ্ছে? 10 হচ্ছে, তাই না? এটা সেম আছে, তাহলে 5 ডবল করলে কিন্তু 10, মানে এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি এটা পাওয়া যাবে। তাহলে যে 60 গ্রাম কার্বনে উপস্থিত যে পরমাণুটা পেলাম তার দ্বিগুণ হচ্ছে আমাদের কোনটা, যেটা আমাদের দিয়েছিল এফির মধ্যে যে পরমাণুর সংখ্যা। তাহলে আমাদের অপশান কিন্তু এটা হয়ে যাচ্ছে। এবার আমরা একবার সি নাম্বারটাও দেখে নেব, যে সি নাম্বারটা হচ্ছে না। আমি একটু নিচে করার চেষ্টা করছি, এখানে দেখে নাও। আবার একই রকমভাবে দেখো, 8 গ্রাম হিলিয়ামে উপস্থিত পরমাণুর সংখ্যা, এখানে অর্ধেক দেওয়া ছিল, হ্যাঁ, এখানে অপশানটা অর্ধেক। আমি 8 গ্রাম হিলিয়াম পরমাণু বের করব, 8 গ্রাম হিলিয়াম পরমাণুর সংখ্যা বের করব। ওই সংখ্যার মধ্যে, মানে ওই সংখ্যাটা দেখব যে ওই সংখ্যাটার কি, এই সংখ্যাটা কি অর্ধেক হচ্ছে, মানে এফির মধ্যে যতগুলো পরমাণু আছে, মানে এফির মধ্যে তো এই সংখ্যক পরমাণু আছে, এফির মধ্যে যে পরমাণুটা আছে সেটা হিলিয়ামের যে পরমাণুটা বের হবে তার কি অর্ধেক হচ্ছে? যদি হয় তাহলে আমরা দেখব এটা অপশান হবে, কিন্তু অপশান যেহেতু এটা হয়ে গেছে তাহলে এটা হওয়ার কোনো চান্স নেই। তাও একবার করে দেখাচ্ছি তোমাদের, চলো। তাহলে আমরা ডাইরেক্ট কী করব? অণুর সংখ্যা, তাহলে অণু সংখ্যা বের করলে কী করতে হবে? মূল সংখ্যা মানে প্রদত্ত ভর বাই আণবিক ভর। প্রদত্ত ভর কত? 8, তাহলে উপরে লিখবো 8, নিচে কী লিখবো? হিলিয়াম আণবিক ভর। হিলিয়ামের আণবিক ভরটা কত? 4, হিলিয়ামের আণবিক ভর হয় 4, ঠিক আছে? 4 না, সরি, হিলিয়ামের পারমাণবিক ভর 4 হয়, কিন্তু যেহেতু এখানে অণু হিসাবেই হিলিয়ামটা আছে তাহলে ওর আণবিক ভরটাও কি 4ই হবে। তাহলে নিচে কী লিখবো? 4 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, কাটলে কী হবে? 2, তাহলে 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। দেখো তো, এর এখানে যে হিলিয়ামের মধ্যে যে পরমাণু সংখ্যা পেলাম এর কি অর্ধেক হবে? এটা কোনোদিনও হবে না, কারণ এর 5 গুণ করলে হবে এটা, তাহলে এর অর্ধেক কোনোদিনও হচ্ছে না, তাহলে এটা আমাদের অপশান হবে না। তাহলে অপশান আমাদের এ। চলো নেক্সট অঙ্ক। আচ্ছা দেখো, এই অঙ্কটা দেখো, বলেছে কি একটি যৌগের স্থূল সংকেত CH2O2, অণুটির আণবিক সংকেত কত? অণুটির আণবিক সংকেত চেয়েছে। তাহলে স্থূল সংকেত আর আণবিক সংকেত সম্পর্কে একটু তোমাদের জানতে হবে। একটু কি একটা উদাহরণ দিয়ে তোমাদের ডাইরেক্ট বুঝিয়ে দিই। গ্লুকোজের সংকেত কি? C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। সংকেত বলতে এটা আণবিক সংকেত, বোঝা গেল? গ্লুকোজের এটা আণবিক সংকেত দেওয়া আছে, ঠিক আছে? এক্ষেত্রে যদি আমরা এই যে গ্লুকোজের মধ্যে যতগুলো পরমাণু আছে, কার্বনের পরমাণু 6টা আছে, হাইড্রোজেন পরমাণু 12টা আছে, অক্সিজেন পরমাণু 6টা আছে, তাই না? এবার এদের যদি আমরা কার্বন পরমাণুর অনুপাত করি তাহলে কি আসবে বলো তো? 6:12:6, কাটাকাটি করলে কত আসবে? 1:2:1, 6 দিয়ে যদি কাটি 1:2:1 আসবে, তাই না? এটা আমরা কি পেলাম? গ্লুকোজের মধ্যে যে পরমাণুগুলো আছে তাদের সেই সংখ্যাটার অনুপাত পেলাম। এই সংখ্যাটার যে অনুপাত পেলাম, এই সংখ্যাটা দিয়ে যদি আমরা সংকেত বানাই এবার, তাহলে C1 হবে না, H2 হবে, আর O1 হবে তো? তাহলে এই যে সংকেতটা আমরা পাচ্ছি, এই সংকেতটাকে বলে স্থূল সংকেত, বোঝা গেল? তাহলে এই যে স্থূল সংকেতটা যেটা পেলাম সেটা হচ্ছে কি গ্লুকোজের যেটা আণবিক সংকেত, সেই আণবিক সংকেতের লঘিষ্ঠ রূপ। তার মানে এটা কিন্তু আসল সংকেত না, আসল সংকেত হচ্ছে এটা। যেটা আসল সংকেত সেটাকে আমরা বলি আণবিক। আমি স্থূল সংকেত থেকে যদি আণবিক সংকেত যেতে চাই তাহলে কি করতে হয়? তাহলে দেখো, এটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করে দিই, এটাকে আমরা যদি 6 দিয়ে গুণ করি তাহলে পাবো না C6H12O6 পাচ্ছি। 6 দিয়ে গুণ করলে 6কে 6, 6 দিয়ে 12, 6কে 6, আবার দেখো সেম আণবিক সংখ্যাটা ফিরে আসছে। তাহলে স্থূল সংকেতকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যে সংখ্যাটা দিয়ে গুণ করলে আণবিক সংকেত পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম। কি ফর্মুলাটা? ওটা হচ্ছে যে স্থূল সংকেত এটাকে যদি আমরা n দিয়ে গুণ করে দিই, মানে n বলতে এখানে যে কোনো সংখ্যা হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে n বলতে, যেমন গ্লুকোজের ক্ষেত্রে n এর জায়গায় আমরা যদি 6 বসাতাম, 6 দিয়ে স্থূল সংকেতকে যদি গুণ করছিলাম তাহলে আণবিক সংকেত পেয়ে যাচ্ছিলাম, তাই না? তাহলে এর ক্ষেত্রে n এর আমি অন্যান্য যোগের ক্ষেত্রে তো নাও জানতে পারি,
সেই কারণে আমরা এখানে এন লিখলাম। হলো, তাহলে এন দিয়ে যদি আমরা স্থূল সংকেতকে গুণ করি তাহলে আমরা আণবিক সংকেত পেয়ে যাব। তাহলে এটা আমরা পেলাম কি আণবিক সংকেত। ঠিক আছে, আচ্ছা এক সংকেত ওজন পেয়ে যাব। স্থূল সংকেত ওজন থেকে আমরা এখানে আণবিক ওজন পেয়ে যাব, মানে আণবিক ওজন, আণবিক সংকেত থেকে আণবিক ওজন, সংকেত থেকে আমরা আণবিক ওজন পাই, আর স্থূল সংকেত থেকে আমরা স্থূল সংকেত ওজন পাই। এই যে দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলা একটু তোমরা মাথায় রাখবা। প্রশ্নগুলো এখান থেকে কিন্তু একটা না একটা পরীক্ষায় দিবেই, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মানে আণবিক সংকেত এবং স্থূল সংকেত সম্পর্কিত যে প্রশ্নগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই কারণে আমাদের এগুলো কিন্তু ছাড়লে হবে না, এগুলো ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তার জন্য আমি বললাম এখানে যে ফর্মুলাটা লিখে দিলাম তোমরা একটু খাতার মধ্যে নোট করে একটা পাশে তোমরা লিখে রাখো যে স্থূল সংকেতকে যদি আমরা এন দিয়ে গুণ করি তাহলে আণবিক সংকেত পাবো, আর স্থূল সংকেত থেকে আমরা আণবিক সংকেত ওজন আসতে পারবো, আর আণবিক সংকেত থেকে আণবিক সংকেত থেকে আণবিক ওজন আমরা আসতে পারবো। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটাতে দেখো স্থূল সংকেতটা দেওয়া আছে, কি দেওয়া আছে, সি দেওয়া আছে, H2 দেওয়া আছে, O2 দেওয়া আছে। আণবিক সংকেত চেয়েছে, তাহলে এমন কোনো সংখ্যা দিয়ে একে গুণ করতে হবে, মানে এন দিয়ে যদি তুমি এটাকে গুণ করো তাহলে আণবিক সংকেতটা পেয়ে যাবো। তাহলে কি দিয়ে গুণ করলে পাওয়া যাবে, অপশন যেহেতু আছে তুমি অপশন টেস্ট করতে পারবা। প্রথমে দেখো এখানে C2 আছে, মানে কার্বনের জায়গায় 2 আছে, তাহলে এনের জায়গায় আমি যদি 2 বসাই তাহলে কার্বনের জায়গায় 2 হয়ে যাবে। তাহলে এখানে যদি বসাও তাহলে এনের জায়গাতে আমরা কি বসাচ্ছি 2 বসালাম, 2 দিয়ে যদি গুণ করি তাহলে C2 হয়ে যাবে, এটা কি যাবে 4 হয়ে যাবে, এটা হয়ে যাবে 4 হয়ে যাবে, হবে না? তাহলে দেখো তো অপশানটা, প্রথম অপশানটা মিললো কি, প্রথম অপশানটা মিলেছে, মিলেনি, তাহলে এটা অপশান তো হচ্ছে না। এবার এটা দেখো এই অপশানটার সঙ্গে মিলেছে, হচ্ছে না। এই অপশানটা দেখো তো, দেখো এটা মিলে গেছে, তাহলে অপশান নাম্বার সি। এটা কিন্তু মিলছে না, মিলছে কি, মিলছে না, তাহলে অপশান নাম্বার সি। চলো নেক্সট অঙ্ক। আচ্ছা দেখো পরবর্তী অঙ্কটা কি বলেছে, একটি জৈব যৌগে বিশ্লেষণে পাওয়া যায় সি মানে কার্বন 54.2%। আমরা হাতের লেখা একটু যদি বুঝতে না পারো তোমরা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা, একটু দেখে নিবা কীরকম প্রশ্নটা আছে, হয়তো বুঝতে নাও পারো আমার এই হাতের লেখাটা। তো দেখো হাইড্রোজেন আছে 9.2%, এটা ভরের ভিত্তিতে দেওয়া আছে। এর স্থূল সংকেত কী হবে, এর মধ্যে স্থূল সংকেত বের করতে বলেছে। ঠিক আছে, দেখো এখানে কার্বনটা কত পার্সেন্ট আছে, মানে ভর, এটা 54.2% মানে ভরের ভিত্তিতে মানে আছে, মানে কি কার্বন প্রকৃতিতে 54.2 গ্রাম আছে। হলো, হাইড্রোজেন কতটুকু আছে 9.2 গ্রাম। তাহলে এর স্থূল সংকেত কী হবে, দেখো প্রত্যেকটা অপশানে কিন্তু কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে কি নাই, তাহলে এখানে অক্সিজেনটা কোথায় গেল, অক্সিজেন থাকবে। তাহলে 100% হওয়ার কথা, কার্বন হচ্ছে 54.2%, হাইড্রোজেন হচ্ছে 9.2%, তার মানে অক্সিজেন আছে কিন্তু অক্সিজেনটা উজ্জ্ব আছে, তোমাকে এটা বুঝে নিতে হবে। তাহলে অক্সিজেনটা কত পার্সেন্ট আছে তাহলে তোমাকে বুঝতে হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন আছে 54%, কার্বন হচ্ছে 54%, তাই না, 54.2% আছে। হাইড্রোজেন কত আছে 9.2%, 9.2%। তাহলে বাকি যেটা আছে বাকিটুকু 100% থেকে যদি বিয়োগ করি, এই দুটো যোগফলকে যদি আমরা 100% থেকে বিয়োগ করি তাহলে বাকি অক্সিজেনটা পেয়ে যাবো। তাহলে অক্সিজেনটা কত হবে, তাহলে আমরা 100% থেকে বিয়োগ করব, এটা যদি যোগ করো তাহলে হচ্ছে 63.4। তাহলে এখান থেকে বিয়োগ করলে 36.6% আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 36.6%। অনুপাতটা করে দিচ্ছি ডাইরেক্ট, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এই কার্বনের ভর হচ্ছে 54, যেহেতু ভরের ভিত্তিতে দেওয়া আছে তাহলে আমরা কী লিখবো, কার্বনের ভর হচ্ছে 54.2 গ্রাম, হাইড্রোজেনের ভরটা হচ্ছে 9.2 গ্রাম, অক্সিজেনের ভরটা হচ্ছে 36.6 গ্রাম। তাহলে এখানে অনুপাত করছি ডাইরেক্ট, তাহলে কার্বনের ভরটা হচ্ছে 54.2 গ্রাম, অনুপাত হাইড্রোজেনের ভরটা হচ্ছে 9.2 গ্রাম, আর অক্সিজেনের ভরটা হচ্ছে 36.6 গ্রাম। ঠিক আছে, এবার দেখো কার্বনের এটা ভরের অনুপাত দেওয়া আছে, এর আগে কি করালাম যে ভরের অনুপাত যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট ওর পরমাণু সংখ্যার অনুপাত বা অণু সংখ্যার অনুপাত ডাইরেক্ট আসতে পারবো, তাই না, দেখালাম না কী করে আসতে পারবো, যদি এর যে ভরটা আছে সেই ভরটাকে যদি এর পারমাণবিক ভর দিয়ে যদি ভাগ করি বা আণবিক ভর দিয়ে যদি ভাগ করি তাহলে কি অণু সংখ্যা কিংবা পরমাণু সংখ্যা পেয়ে যাব, তাই না। তাহলে এর আমরা কি করব, পারমাণবিক ভর দিয়ে ভাগ করব, তাহলে আমরা ডাইরেক্ট কী পাবো, পরমাণু সংখ্যার অনুপাত, প্রত্যেকটাকে ভাগ করো, তাহলে আমরা কী পেয়ে যাব, কার্বনের 12, কার্বনের আণবিক ভরটা কত 12 বা পারমাণবিক ভরটা 12, এর পারমাণবিক ভরটা কত 1, এর পারমাণবিক ভরটা কত অক্সিজেনের 16, তাই না, এর হচ্ছে 12, 1, 16। এটা যদি ভাগ করা যায়, এটাকে দেখো আমি এটাকে ভাগ করে নিয়েছি, হ্যাঁ
একদম ডাইরেক্ট ক্যালকুলেশন করে আমরা এটাকে ভাগ করে নিয়েছি। তোমরা একটু ক্যালকুলেটর করে দেখবা এটাই চলে আসবে। তাহলে ভাগ করলে কি আসবে, দেখো 4.5, 9.2 আর 2.3। দেখো এটাকে আবার যদি তুমি দশমিকটাকে উঠিয়ে যদি করতে চাও তাহলে 2:4:1 আসবে। তুমি এক কাজ করতে পারবা, এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে 2:3, 2.3। 2.3কে এই 2.3 দিয়ে, মানে যেটা সব থেকে ছোটো, সেই ছোটো সংখ্যাটা দিয়ে আমরা সবাইকে ভাগ করে দেবো। তো ভাগ করলে মোটামুটি 2.3কে যদি ভাগ করি তাহলে মোটামুটি 2 আসবে। এটাকে যদি ভাগ করা যায় 4 আসবে। এটাকে যদি ভাগ করা যায়, মানে এটাকে যদি 2.3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এটাকে মোটামুটি 1 আসবে, তাই না? মানে আমি কি করলাম, 2.3 দিয়ে সবাইকে ভাগ করে দিলাম, মানে প্রত্যেকটাকে ভাগ করে দিলাম। তাহলে এটা মোটামুটি কাছাকাছি 2:4:1 আসবে। তাহলে আমি কার্বনের পরমাণু সংখ্যা পেলাম 2, হাইড্রোজেনের পরমাণু সংখ্যা পেলাম 4, অক্সিজেনের পরমাণু সংখ্যা পেলাম। ভর সংখ্যা থেকে যদি আমরা পারমাণবিক ওজন দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা ডাইরেক্ট কী পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাব পরমাণু সংখ্যা। আর স্থূল সংকেত বের করার নিয়ম, একটু আগে আমরা বললাম কি বললাম, যে যেটা অনুপাতটা হবে সেই অনুপাতটা দিয়ে যেটা যৌগটার সংকেত আসবে সেটাই তো স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেত তাহলে কী আসবে, C2H4O1, এটা তো স্থূল সংকেত। দেখো সি নিচে 2 লিখলাম, H তার নিচে 4 লিখলাম, অক্সিজেন নিচে 1 লিখলাম। এটা হলো আমাদের স্থূল সংকেত। এবার স্থূল সংকেত কোনটা হবে, এটা তো হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। দেখো এটা মিলে গেছে, তাহলে আমাদের অপশান নাম্বার ডিতে আছে। তাহলে অপশান নাম্বার আমাদের ডিতে আছে। পরবর্তী অঙ্কটা কি বলেছে দেখো, একটি যৌগের স্থূল সংকেত CH2, এক মোল যৌগের ভর দিয়েছে 42 গ্রাম, তাহলে এর আণবিক সংকেত কত হবে? একটু আগে তোমাদের বললাম যে স্থূল সংকেত থেকে স্থূল সংকেত ওজন পাওয়া যাবে, তাই না? আর এখানে দেখো ভালো করে, এক মোল যৌগের ভর 42 গ্রাম দেওয়া আছে। আচ্ছা দেখো তো এখানে এক মোলের ভর তার আণবিক ওজনের সমান কিনা। এক মোলের ভর তার আণবিক ওজনের সমান, তার মানে এক মোল যৌগের ভর মানে তার 42, এক মোল যৌগের ভর 42 গ্রাম দেওয়া আছে, তার মানে ওর আণবিক ওজনটাই দেওয়া আছে। সূত্র থেকে কী দেখা যাচ্ছে, এক মোলের ভর তার আণবিক ভরের সমান, তো আণবিক ওজনের সমান। তার মানে এক মোলে যেটা ভর হবে সেটা তার আণবিক ওজনের সমান। তার মানে এটা কি 42 গ্রামটা তোমার কি আণবিক ওজন দেওয়া আছে। তাহলে স্থূল সংকেত দেওয়া আছে আর আণবিক ভরটা দেওয়া আছে, তাহলে আমাকে কী বের করতে বলছে, আণবিক সংকেত। তাহলে আমরা একটু আগে ফর্মুলাটা দেখলাম কি, যে স্থূল সংকেতকে আমরা যদি n দিয়ে গুণ করি তাহলে আণবিক সংকেত পাওয়া যায়, তাই তো দেখলাম তো। আচ্ছা তারপরে আমরা কি দেখলাম, যে স্থূল সংকেত থেকে ওজন পাওয়া যায়, আর এখান থেকে আণবিক সংকেত ওজন পাওয়া যায়, তাহলে এখানে স্থূল সংকেত দেওয়া আছে, আমি তাহলে স্থূল সংকেত লিখছি CH2 লিখলাম। এটাকে যদি n দিয়ে গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব, স্থূল সংকেত, মানে এটাকে যদি n দিয়ে গুণ, স্থূল সংকেতকে যদি n দিয়ে গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব, আণবিক সংকেত। তাহলে এটা হচ্ছে আমাদের আণবিক সংকেত। এখান থেকে এখানে বোঝা গেল। দেখো আণবিক সংকেত পেলাম, তাহলে এটা কারণ কি, দেখো স্থূল সংকেত বইয়ের দেওয়া আছে কি কোশ্চেনে CH2 লিখলাম, এখানে n দিয়ে গুণ করলাম, তাহলে এটা আমরা কি পেলাম, স্থূল সংকেতকে n দিয়ে গুণ করলে কী পাওয়া যায়, আণবিক সংকেত পাওয়া যায়। তাহলে আমরা যেটা পেলাম সেটা কি আণবিক সংকেত পেলাম। এবার আমরা জানি আণবিক সংকেত থেকে আণবিক ভর যাওয়া যাবে, তাই না? তাহলে এটাকে যদি আমরা ভরে কনভার্ট করি তাহলে কী পাচ্ছি বলো তো, কার্বনের 12, অক্সিজেন হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 1 করে 2, তো 12 আর 2 ইন্টু n, তাহলে 12 দিয়ে 14 n। এটা আমরা কী পেলাম বলো তো, ভর করলাম, এটা ভরে আমরা কনভার্ট করলাম, ঠিক আছে? তো এটা যদি ভরে কনভার্ট করি তাহলে এটা হয়ে গেল আমাদের কি আণবিক ভর। স্থূল সংকেত থেকে স্থূল সংকেত ওজনে আমি কনভার্ট করলাম, ঠিক আছে? কারণ ভর দিয়ে দেখো, কার্বনের ভর 12, হাইড্রোজেনের ভর 2, মানে হাইড্রোজেনের ভর আণবিক ভরটা দিয়ে গুণ করলে মানে আণবিক ভরটা আমরা এখানে বের করলাম, আণবিক ভর বের করলাম, মানে কি স্থূল সংকেত ওজন বের করলাম। তাহলে স্থূল সংকেত ওজন আমাদের কত আসলো, 14 n। তাহলে এখান থেকে আণবিক সংকেত ওজন আসতে পারবো, দেখো এটাও আসতে পারবো না, এখান থেকে এটা আসে যাবে। তাহলে আমরা স্থূল সংকেত থেকে স্থূল সংকেত ওজনে কনভার্ট করলাম, ওজনে নিয়ে আসলাম, তাহলে এটা আণবিক ওজন হয়ে গেল। আণবিক ভরটা দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে, আণবিক ভরটা কত, 42 গ্রাম। একটু আগে বললাম যে এক মোল যৌগের ভর যেটা হবে সেটা হচ্ছে ওর আণবিক ভর, তাহলে আণবিক ভরটা কত দেওয়া আছে, 42 গ্রাম। তাহলে 14 n সমান কী পেলাম, 42। তাহলে n সমান আমরা কী পেলাম, 42/14, কাটাকাটি করলে 3 পাওয়া গেল, তাই না? তাহলে n এর মানটা আমরা কত পেলাম, 3। এবার n এর জায়গাতে এখানে দেখো স্থূল সংকেতকে
স্থূল সংকেতকে যদি n দিয়ে গুণ করি তাহলে আণবিক সংকেত পাওয়া যায়। তাহলে এই জায়গাটাতে লিখছি, একটু দেখে নাও। স্থূল সংকেত ছিল কত? CH2, এটা তো ছিল স্থূল সংকেত। এটাকে আমরা n দিয়ে গুণ করবো, তো তাহলে তো আণবিক সংকেত পাবো। n এর মানটা আমি বের করে নিলাম 3, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করো, তাহলে যেটা পাবো সেটাই তো আণবিক সংকেত। তাহলে গুণ করো, তাহলে C3H 3 দিয়ে গুণ করলে 6, তাহলে C3H6 কোনটা হচ্ছে দেখো তো অপশান C3H6, তাহলে অপশান নাম্বার এতে আছে। বুঝে গেল? চলো নেক্সট অঙ্ক। তাহলে পরের অঙ্কটা কী দেওয়া আছে দেখো, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এর ভর অনুপাত দেওয়া আছে 9:1:3:5, 9:1:3:5। যৌগটির আণবিক ভর 108 দেওয়া আছে, যৌগটির আণবিক ভর 108 দেওয়া আছে। তাহলে যৌগের আণবিক সংকেত কত? দেখো এর আগে একটা অঙ্ক করলাম এরকমই অঙ্ক। কী দেওয়া আছে? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এই তিনটা মানে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এই তিনটা পরমাণুর ভরের অনুপাতটা দেওয়া আছে। তাহলে ভরের অনুপাতটা কত দেওয়া আছে? 9:1:3.5। আমি আগে বললাম যে ভরের অনুপাত যদি দেওয়া থাকে, ভরের অনুপাতকে তার আণবিক ওজন দিয়ে যদি ভাগ করি, পারমাণবিক ওজন দিয়ে যদি ভাগ করি, তাহলে সেটা আমরা পেয়ে যাব ডাইরেক্ট কী পেয়ে যাব? পরমাণু সংখ্যার অনুপাত পেয়ে যাব। তাহলে আমরা ভাগ করছি, তাহলে 9কে ভাগ করবো কত দিয়ে? কার্বনের পারমাণবিক ভরটা কত? 12 দিয়ে ভাগ করলাম। হাইড্রোজেনকে কত দিয়ে ভাগ করবো? 1, কারণ এর পারমাণবিক ভরটা 1। নাইট্রোজেনকে কত দিয়ে ভাগ করবো? নাইট্রোজেন হচ্ছে 14। এটাকে যদি ভাগ করা হয় তাহলে ভাগ করলে পাওয়া যাবে, তাহলে আমি এটা ক্যালকুলেশন করে বের করে নিলাম, ক্যালকুলেশন করে আমি একটু বের করে নিলাম। তোমরা ক্যালকুলেটর থেকে করে নিতে পারো। দেখো এটাই আসবে, কারণ প্রথমে কি আসবে? এটাকে যদি ভাগ করে 0.75 আসবে, এটা তো 1 আসবে। এটা যদি ভাগ করে যায় 0.25 আসবে। এবার দেখো এটাকে যদি দশমিকে তুমি যদি উঠিয়ে দাও, দশমিকে উঠিয়ে দিয়ে তারপর যদি কাটাকাটি করো, দেখো 3:4:1 আসবে। তোমাদের দেখো 0.75 আছে, এটাকে যদি দশমিকে করে দাও তাহলে কত হবে? 75/100 আসবে। এটা তো 1ই ছিল, এটা আসবে 0.25/100 আসবে। এটাকে উঠিয়ে দিলে তাহলে কত করে যদি কাটি তাহলে কত আসবে? 5 দিয়ে যদি কাটি, 5×15 75, 5×20, 5×3 15, 5×4 20, 5×5 25, 5×20 100, তা 5×1 5, 5×4 20, তাহলে এটা আসলো কত? তাহলে আমরা পেলাম কি? 3/4। এবার নিচে দেখো 4 আছে, তো 4টাকে আমাকে সরাতে হবে। তাহলে আমরা 4 আর নিচে তুমি 1 ভাবো, 4, 1 আর 4 এর লসাগু করলে কত আসবে? 4ই আসবে। এবার 4 দিয়ে সবাইকে যদি ভাগ করো, 4 দিয়ে যদি সবাইকে গুণ করা হয় তাহলে কি আসবে বলো তো? 3/4 গুণ 4 = 1/1 তো ছিল, এটাকে গুণ করলে 4 দিয়ে গুণ করলে এটাই হবে। আর এটা 1/4 × 4 গুণ করো, তাহলে 3 এটা আসবে 4:1। দেখো আগেরটাই আসলো, তাহলে 3:4:1। এটা আমাদের কি আসলো বলো তো? কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন পরমাণুর সংখ্যা আসলো। এবার এটা দিয়ে আমরা সংকেত তৈরি করতে পারবো তো? সংকেত তাহলে কী হবে? C3H4n1। এটা হলো আমাদের যেটা হলো, এটাকে আমরা কি বলছি? স্থূল সংকেত। স্থূল সংকেত থেকে আমরা আণবিক সংকেতে যেতে পারবো। তার মানে আমাকে এটা গুণ করতে হবে কি? C3H4n1, এটাকে যদি আমরা n দিয়ে গুণ করি তাহলে এটাই আমরা পেয়ে যাব কি? আণবিক সংকেত। তাই না? আমি একটু আগেই বলছিলাম n দিয়ে যেটা গুণ করবো, n দিয়ে গুণ করলে এটাই আমাদের আণবিক সংকেত। এবার এটাই আণবিক সংকেত থেকে এবার আণবিক ভরে আসা যাবে, তাই না? এটাকে যদি আণবিক ভরে কনভার্ট করো, n দিয়ে গুণ করো। আচ্ছা, এটা কার্বনের হচ্ছে 12, 12 দিনে 36 আণবিক ভরে। আমি এটাকে আণবিক ভরে কনভার্ট করছি কিন্তু, হ্যাঁ। হাইড্রোজেন কত? হাইড্রোজেনের 4 প্লাস নাইট্রোজেন হচ্ছে 14 ইন্টু n সমান আণবিক সংকেত থেকে আণবিক সংকেতটাকে কী করতে পারি? কনভার্ট করে আণবিক ওজন লিখতে পারি। একই ব্যাপার, আণবিক ভর আণবিক ওজন একই জিনিস। তাহলে আমার স্থূল সংকেত থেকে স্থূল সংকেত ওজন করা যাবে, আণবিক সংকেত থেকে আণবিক ওজন করা যাবে। তো এটাকে যদি যোগ করো 14, 18 আর 54 আসবে। তাহলে 54n সমান কী পেলাম? আণবিক ওজন। দেখো আণবিক ওজনটা কিন্তু দেওয়া আছে 108, তাহলে এখানে কী লিখবো? 108। তাহলে এখান থেকে আমরা n এর মানটা পেয়ে যাব। এটা একটু মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা n এর মানটা পেয়ে গেলাম। তাহলে n এর মানটা কত পেলাম? 54n। n এর মানটা পাচ্ছি n সমান 108/54, কাটাকাটি করো 2, তাহলে n এর মানটা কত আসলো? 2। তাহলে n এর মানটা যেটা আসবে সেটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করে, দেখো n এর মানটা যদি 2 বসাই, যেটা পাবো সেটা আণবিক সংকেত পাবো না?
যদি এনটা দিয়ে যদি এটাকে গুণ করি, এই যে স্থূল সংকেত যেটা আসলো এটা তো স্থূল সংকেত, স্থূল সংকেতকে যদি আমরা এন দিয়ে গুণ করি, এনের মানটা 2, যে 2 দিয়ে গুণ করি সেটাই তো আণবিক সংকেত, তাহলে এন দিয়ে এটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের পেয়ে যাবো কি, এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে সি, এটাকে 2 দিয়ে গুণ করলে C6, এটাকে 2 দিয়ে গুণ করলে H8, এটাকে 2 দিয়ে গুণ করলে N2, তাহলে C6H8N2, এটা হচ্ছে আমাদের। তখন অপশান লিখতে ভুলে গেছিলাম, আমি অপশানগুলো লিখে দিলাম এখন। দেখো এবার মিলিয়ে দেখো কোনটা হবে উত্তর। C6H8N2, এটা তো হচ্ছে না, এটা হচ্ছে না, এই যে এটা আমাদের উত্তর, তাহলে অপশান নাম্বার সিতে আছে। চলো নেক্সট অঙ্ক। আমার অঙ্কটা কী বলেছে দেখো, মিথেনের মূলের ভিত্তিতে কার্বনের শতকরা পরিমাণ কত, মানে এর মধ্যে কার্বনের পার্সেন্টেজটা চেয়েছে। মিথেনের মধ্যে, মিথেনের সংকেত কি আমরা জানি CH4, এটা হচ্ছে মিথেন। এই মিথেনের মধ্যে যে কার্বনটা আছে সেই কার্বনটা শতকরা পরিমাণ কতটুকু আছে সেটা তোমাকে বের করতে হবে। সহজ হিসাব, কি করে দেখো, এখানে টোটাল পরমাণু কটা আছে, কার্বন একটা, হাইড্রোজেন 4টা, টোটাল পরমাণু হচ্ছে 5টা। এই 5টা পরমাণুর মধ্যে কার্বন কয়টা আছে, কার্বন একটাই তো আছে, তাই না? টোটাল 5টা পরমাণু, 5টা পরমাণুর মধ্যে কার্বন হচ্ছে একটা, তাহলে 5/1। তাহলে পার্সেন্টেজ তোমাকে যদি করতে হবে তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, কাটাকাটি করো 20, এটা হচ্ছে আমাদের 20%, অপশান নাম্বার দিতে আছে। আচ্ছা, পরের অঙ্কটা কি বলেছে, যদি 40 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে 40 গ্রাম HCl বিক্রিয়া করে তাহলে কোন বিক্রিয়কটি লিমিটিং রিয়েজেন্ট বা লিমিটিং বিকারক হবে। আচ্ছা, লিমিটিং রিয়েজেন্ট বা লিমিটিং বিকারক জিনিসটা কি, এটা একটু আগে বলি। লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে কোনো ধরো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যেটা আগে শেষ হয়ে যায়, যে পদার্থটা আগে শেষ হয়ে যাবে। যদি ধরো যে ক্যালসিয়াম কার্বনেট, এই বিক্রিয়ার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে আর কি আছে, HCl আছে, তাই না? ক্যালসিয়াম কার্বনেট আর HCl, এবার দুজন যদি বিক্রিয়া করে যে পদার্থটা আগে শেষ হয়ে যাবে সেই পদার্থটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। এবার তুমি কি করে বুঝবা আগে কোনটা শেষ হবে, ক্যালসিয়াম কার্বনেট আগে শেষ হবে না HClটা আগে শেষ হবে? এখানে দেওয়া আছে দেখো, এটাও 40 গ্রাম, এটাও দেওয়া আছে 40 গ্রাম, তো তুমি কি করে বুঝবা যে দুটোর মধ্যে কে আগে শেষ হবে, তাই না? তুমি উপরে কিন্তু বুঝতে পারবে না, এটা তোমাকে গেলে কি করতে হবে, ভিতরে যেতে হবে। ভিতরে বলতে এটা বিক্রিয়া করতে হবে, মানে বিক্রিয়ার মাধ্যমেই তুমি বুঝতে পারবে একমাত্র যে কে আগে শেষ হয়ে যাবে। চলো এই বিক্রিয়াটা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবা। এটার সঙ্গে বিক্রিয়া CaCO3 প্লাস HCl, আমরা জানি এটা ক্লাস 9 10-এ আমরা করেছিলাম কি, যে কার্বনেট কিংবা বাইকার্বনেটের সঙ্গে যদি কোনো অ্যাসিডের বিক্রিয়া করে তাহলে লবণ জল তৈরি করে, তাই না? আমরা পড়েছিলাম তো, লবণ আর জল তৈরি করে, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে বেরিয়ে চলে যায়, এটা আমরা দেখেছিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, CaCl পাবো, তার মানে CaCl তো আর হয় না, CaCl2 হয়, ক্যালসিয়াম ক্লোরাইড, এটা একটা লবণ পাচ্ছি, প্লাস আর কি পাচ্ছি, এখান থেকে আমি কি বললাম, লবণ পাবো আর জল পাবো, সঙ্গে কার্বন ডাইঅক্সাইড পাবো। এই তিনটা যৌগ আমরা এখান থেকে পাবো। তোমাকে ব্যালেন্সটা অবশ্যই করতে হবে। ব্যালেন্সটা দেখো তো কীভাবে হবে। এখানে দেখো ক্লোরিন দুটো আছে, এখানে ক্লোরিন কিন্তু একটা আছে, সামনে তোমাকে 2 দিতে হবে, তো 2 ক্লোরিন হয়ে গেল। হাইড্রোজেন কটা হলো এখানটায়, 2। এদিকে দেখো হাইড্রোজেন 2 আছে, সমস্যা নেই। তারপরে দেখো ক্যালসিয়াম কটা আছে, একটা, এখানে ক্যালসিয়াম একটা, এদিকে কার্বন কটা আছে, একটা, এদিকে কার্বন কটা, একটা, এদিকে অক্সিজেন দেখো 3টে অক্সিজেন আছে, এদিকে দেখো এখানে একটা অক্সিজেন, এখানে 2টো অক্সিজেন, 3টা মিলে গেছে, তাই না? তো এটা হচ্ছে আমাদের এই ক্যালসিয়াম কার্বনের সঙ্গে HCl এর বিক্রিয়ার রিয়াকশন। তাহলে এখানে 40 গ্রাম দিয়েছে ক্যালসিয়াম কার্বনেট, এখানে আমি গ্রামটা আগে বের করে নিচ্ছি, এখানে কত গ্রাম আছে। আমরা ক্লাস 10-এ কিন্তু এই ধরনের অঙ্ক করেছিলাম, যেগুলো স্টোচিওমেট্রির অঙ্ক, এগুলো কিন্তু আমরা করেছিলাম, তাই না? তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভরটা কত আমরা এখানে বের করে নিচ্ছি। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত আমরা জানি, ক্যালসিয়ামের 40 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 করে 16×3 = 48, টোটাল যদি করো, টোটাল করলে কত আসবে, 100 আসবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ভরটা কত হচ্ছে, 100 গ্রাম। এবার HClটা করো, HCl এখানে 2 ছিল সামনে, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের কত 1 প্লাস ক্লোরিনের 35.5, টোটাল যদি করো তাহলে এখানে 35.5 আর 1 যোগ করে 36.5, মানে 36.5, যদি দ্বিগুণ করো তাহলে 73 আসছে। এটাকে যদি দ্বিগুণ করো তাহলে কী আসবে, 73 আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো ভালো করে বোঝো এখানটায়, যে 100 গ্রাম, এটা কিন্তু বিক্রিয়া রিয়াকশন করে বোঝা যাচ্ছে যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে 73 গ্রাম কিন্তু HCl বিক্রিয়া করবে। তাহলে 100 গ্রামের সঙ্গে 73 গ্রাম বিক্রিয়া করবে, তাহলে 1 গ্রামের সঙ্গে কত গ্রাম বিক্রিয়া করবে, 73/100 গ্রাম বিক্রিয়া করবে, তাই না? তাহলে আমার দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেট কত দেওয়া আছে, 40 গ্রাম, তাহলে 40 গ্রামে কত গ্রাম বিক্রিয়া করবে HCl সেটা আমি বের করে নিতে পারবো এখান থেকে। তাহলে 1 গ্রামে যদি 73/100 হয় তাহলে 40 গ্রামে বের হবে কত, 73/100 × 40। এটা যদি ক্যালকুলেশন করে দেখবা 29.2 গ্রাম আসবে। এটা আমাদের ক্যালকুলেশন করে বেরোলো। তাহলে আমরা দেখতে পেলাম যদি 40 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নাও
তাহলে HCl লাগছে 29.2 গ্রাম, তাই না? 40 গ্রাম তুমি যদি ক্যালসিয়াম কার্বনেট নিচ্ছ তাহলে 29.2 গ্রাম লাগছে। তার মানে তুমি যদি 40 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নাও তাহলে 40 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে কত গ্রাম নেওয়া আছে? 40 গ্রাম নেওয়া আছে। তাহলে ও তো 40 গ্রাম অবধি যাবেই না। 29.2 গ্রাম HCl 29.2 গ্রাম HCl তুমি নিবা, ততক্ষণে 40 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট শেষ হয়ে যাবে, আরও তো বাকি থেকে যাবে, তাই না? থেকে যাবে বাকি। তার মানে এটা তো বাকি থেকে যাচ্ছে। তাহলে বলো তো বিক্রিয়াতে আগে কোনটা শেষ হচ্ছে? তার মানে 29, তুমি যদি 40 গ্রাম HCl, এই যে 40 গ্রাম HCl নিয়েছো, তুমি যদি 29.2 গ্রাম HCl নিয়ে নাও তখনই দেখবা 40 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট শেষ হয়ে যাচ্ছে। কারণ তাহলে এত গ্রাম অবধি পৌঁছাতে 40 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট শেষ হয়ে যাচ্ছে। এবার আরও যদি তুমি যাও, আরও যেতে যেতে তুমি এখানে তো পাবাই না। 40 গ্রাম তো তুমি নিয়েছিলে, 40 গ্রাম তো শেষ হয়ে গেছে। তাহলে আগে কোনটা শেষ হচ্ছে? তাহলে আগে আমার এই 40 গ্রামটা শেষ হচ্ছে, তার মানে ক্যালসিয়াম কার্বনেটটা আগে শেষ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের অপশানে কী হচ্ছে? তাহলে আমাদের লিমিটিং রিয়েজেন্ট কোনটা হবে? যেটা আগে শেষ হয়ে যায় সেটা তো লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এখানে লিমিটিং নিয়ে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। বোঝা গেল? তোমরা যদি বুঝতে না পারো তোমরা ভিডিওটা একটু পিছিয়ে আবার একটু দেখে নেবা, তাহলে বুঝতে পারবা। বোঝা গেল? 2.80 লিটার মানে 2.80 লিটার হাইড্রোজেনের সঙ্গে কত পরিমাণ কপার অক্সাইড বিক্রিয়া করবে? দেখো এই ধরনের অঙ্কগুলো ক্লাস 10-এ আমরা করেছিলাম, রাসায়নিক গণনা নামে। দেখো আছে অঙ্কগুলো। তাহলে এই অঙ্কটা কী করে করা যাবে? লিটার অঙ্কটা আছে। তাহলে আমরা প্রথমে যেটা দেখে নেব, আমাদের যেটা করতে হয় যে দেখতে হয় কি যে কার সঙ্গে কার বিক্রিয়া বলেছে এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের সঙ্গে কপার অক্সাইড বিক্রিয়া করবে, তাই না? তাহলে হাইড্রোজেনের সঙ্গে কার বিক্রিয়া হবে? কপার অক্সাইড। চলো বিক্রিয়া করো। হাইড্রোজেনের সঙ্গে কি H2, কপার অক্সাইডের সঙ্গে কি CuO, এটাই তো? এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে কপার অক্সাইড। এই দুজন বিক্রিয়া করবে। এবার বিক্রিয়া করে কি তৈরি হতে পারে এটা আমাদের দেখে নিতে হবে। দেখো তো এখান থেকে বিক্রিয়া করে কি তৈরি হতে পারে? এখান থেকে যেহেতু হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তাহলে জলটা অবশ্যই সম্ভব, প্লাস কপারটা এখান থেকে আলাদা হয়ে যাবে। কপার ধাতু হিসাবে এখান থেকে আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে দেখো ব্যালেন্সের দরকার আছে কি? এখানে দেখো ব্যালেন্সের কোনো দরকার পড়বে না। তাহলে ব্যালেন্স যদি দরকার না পড়ে তাহলে ব্যালেন্স করতে হবে না। যদি ব্যালেন্সের দরকার পড়তো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে আগে ব্যালেন্সটা করে নিতে হতো। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি যে মানটা কার দেওয়া আছে। মানটা অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে কার মান চেয়েছে। মান চেয়েছে দেখো, মান চেয়েছে হচ্ছে কপার অক্সাইড, মানে কত পরিমাণ কপার অক্সাইড, মানে মানটা চেয়েছে কার? কপার অক্সাইডের। তাহলে এটা আমাকে এখান থেকে আমরা একটা মান বের করব। সেই মানটা আমরা বলছি কি মান বের করব। আর কার মানটা দেওয়া আছে দেখো, কার মানটা দেওয়া আছে? এই যে 2.8 লিটার হাইড্রোজেন, যার মানটা দেওয়া থাকে সেটাকে বের করতে হবে, আর যার মান বের করতে বলে সেটাকে বের করতে হবে, আর বাকিগুলো কিচ্ছু করতে হবে না। তাহলে এখানে কী বের করবো আমরা? দেখো লিটারটা কার দেওয়া আছে? হাইড্রোজেনের লিটারটা দেওয়া আছে। তাহলে হাইড্রোজেনটা আপনার এখানে যে মানটা বের হবে সেটা লিটারে বের হবে। বাকিটা কত পরিমাণ কপার অক্সাইড, বাকি যেটা আছে এটা আমাকে গ্রামেই বের করতে হবে। ঠিক আছে? তাহলে এটা আমরা কি করব? লিটারে বের করব। এটা আমরা কিসে বের করব? এটা লিটারে বের করব, এটা হচ্ছে গ্রামে বের করব। তো কি বের করব? কি হচ্ছে দেখো, এর সামনে কিছু নেই মানে তো এক আছে, এর সামনে কিছু নেই মানে এক আছে। এটা 1 মোল হাইড্রোজেন, এটা 1 মোল কপার অক্সাইড। 1 মোল হাইড্রোজেনের সবসময় মাথায় রাখবা 1 মোল যে কোনো গ্যাস, এসটিপিতে যেহেতু কথাটা উল্লেখ করে দিয়েছে, এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে এটা 1 মোল যেহেতু হাইড্রোজেন, তাহলে এর আয়তনটা কত হবে? 22.4 লিটার। এটা লিটারে করব, কারণ দেখো হাইড্রোজেনটা লিটারে দেওয়া আছে, সেই কারণে আমরা এটা লিটারে করলাম। এটা কিন্তু লিটার দেওয়া নাই, কত পরিমাণ বের করতে বলছে। পরিমাণ মানে কি? আমরা সেটা গ্রামেই বের করব। তাহলে এটা আমরা 1 মোল কপার অক্সাইড, 1 মোল কপার অক্সাইড মানে সেটা তার আণবিক ওজন। দেখো 1 মোল মানে কি? তার আণবিক ওজনের সঙ্গে সমান। তারপরে এটা আমরা আণবিক ওজনটা বের করব। তাহলে কপার অক্সাইডের আণবিক ওজনটা কত? দেখো কি করে বের করতে হয়, আমরা তো জানি করেছি 53.5। কপারের আণবিক ওজন মানে পারমাণবিক ভরটা হচ্ছে 53.5 প্লাস অক্সিজেন হচ্ছে 16। তার টোটাল যদি যোগ করো এটা হয়ে যাবে আমাদের 79.5 গ্রাম। এটা হয়ে গেল আমাদের আণবিক ওজন। তাহলে আমরা দেখতে পেলাম 24.1 মানে 22.4 লিটারের জন্য 22.4 লিটারের জন্য আমাদের 79.5 গ্রাম কপার অক্সাইড লাগছে, তাই না? তাহলে 2.8 লিটারের জন্য কতটুকু লাগবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারবো না এখানে যে 22.4 লিটারের জন্য কপার অক্সাইড লাগছে কতটুকু? 79.5 গ্রাম। তাহলে 1 লিটারের জন্য কতটুকু লাগবে? 79.5 বাই 22.4 লিটার। তাহলে 2.80 এর ক্ষেত্রে আমার লাগবে কত? 79.5 বাই 22.4 ইন্টু
2.80 যেরকম উইকিং নিয়ম করে সেভাবে। আচ্ছা, এটা তোমরা যদি ক্যালকুলেশন করো, এটা দশমিকটা উঠিয়ে দাও, দশমিক উঠে যাবে। যদি ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করে দেখো, এটার মান আসবে 9.9 গ্রাম, যেটা আমাদের অপশন নাম্বার সিতে আছে। ভিডিওটা লেন্দি হয়ে গেল, তো আজকে এতটুকু থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।